নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10 আর শুরুতেই নজর রাখবো দেশের খবরের দিকে। মেয়েদের বিবাহের বয়স 18 থেকে বাড়িয়ে 21 করার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন ছেলেদের বিবাহের ন্যূনতম বয়স 21 হলেও মেয়েদের ক্ষেত্রে সেই বয়স 18 থেকে গিয়েছিল। এক বছর আগে থেকেই প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করছিলেন তা অবশেষে কার্যকর হলো। গত বছর স্বাধীনতা দিবসের ভাষণে মেয়েদের স্বাস্থ্য প্রসঙ্গে বলতে গিয়ে বিষয়টির উল্লেখ করেছিলেন মোদী। কেন্দ্রের এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছে নীতি আয়োগের টাস্ক ফোর্সও। গত বছর জুন মাসে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়। যেই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন জয়া জেটলি, রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক VK পল। চলতি মাসে এর রিপোর্টে জানানো হয়েছিল মেয়েদের সন্তান ধারণের ন্যূনতম বয়স 21 হওয়া উচিত। সন্তান ধারণের সময়সীমা 18 হওয়াটা মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদনে পারিবারিক ও সামাজিক স্বাস্থ্যের উপরেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। লখিমপুর কাণ্ডে অস্বস্তি বেড়েই চলেছে বিজেপির। ইতিমধ্যেই তদন্তে নেমে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল তদন্তকারী দল সিটের রিপোর্ট অস্বস্তি আরও বাড়িয়েছে কেন্দ্রের শাসক দলের। লখিমপুরের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন করেছে সিট। অভিযুক্তদের অন্যতম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তেনির ছেলে আকাশ মিশ্র। বুধবারই মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল কংগ্রেস। আর বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে অজয় মিশ্র তেনিকে বরখাস্তের দাবিতে সরব হয় বিরোধীরা। অধ্যক্ষ ওম বিড়লা কংগ্রেসের আনা মুলতবি প্রস্তাব খারিজের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। রাহুল গান্ধী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ক্রিমিনাল বলতেও ছাড়লেন না। লখিমপুর নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে কেন্দ্রের শাসক দল বিজেপির। বুধবারের পর বৃহস্পতিবারও লখিমপুর কাণ্ড নিয়ে উত্তাল হলো সংসদের দুই কক্ষ। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে ক্রিমিনাল বলে আখ্যা দেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি করেন কংগ্রেস সাংসদ। লখিমপুর নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন বিরোধীরা। বিরোধীদের পাল্টা বাধা দেওয়ার চেষ্টা করে শাসক পক্ষ। শুধু লোকসভা নয়, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে রাজ্যসভায় সরব হন বিরোধীরা। হট্টগোলের জন্য দফায় দফায় মুলতবি হয় দুই কক্ষের অধিবেশন। और जो मंत्री का इन्वॉल्वमेंट है उसमें माननीय सदस्य जहां कहा गया है कि कंस्पिरेसी है उसके बारे में हमें बोलने देना चाहिए। जो यहाँ आपके मंत्री हैं उन्होंने किसानों को मारा है, उनको इस्तीफा देना चाहिए। आप सीनियर मेंबर है, आप प्रश्न का वही मैं बोल रहा हूँ। आपको प्रश्न अरे बोलने तो दीजिए। हाँ बोलिए ना, बोलने तो दीजिए। आप प्रश्न पूछिए। तो जो उसने जो उसका जो इन्वॉल्वमेंट है, विषय कंस्पिरेसी जो की है, आपने प्रश्न पूछा, उस पर समय उसमें उसकी सजा मिलनी चाहिए। आप प्रश्न पे पूछे और उसको सजा मिलनी चाहिए। आप प्रश्न पूछिए। ये जो मंत्री है इसको आप प्रश्न पे बोले, आप पहले प्रश्न नंबर बोले, सरकार से निकाल देना चाहिए। সংসদের বাইরেও লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হল তৃণমূল। বৃহস্পতিবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। লখিমপুর কাণ্ডে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তার দাবি করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করা হয়। লখিমপুরে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন সাংসদরা। অন্যদিকে লখিমপুর নিয়ে আলোচনার দাবি করে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে লিখিত দাবি করেছে তৃণমূল। বৃহস্পতি এবং শুক্রবার দুদিন বিশ্বব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেয় ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। দুদিনের দেশ জুড়ে চলা ধর্মঘটে সামিল প্রায় 9 লক্ষ ব্যাংক কর্মী। দেশের রাজধানী দিল্লিতে সকাল থেকে ধর্মঘটে সামিল হন ব্যাংক কর্মীরা। একই ছবি দেশের বাণিজ্যিক রাজধানী মহারাষ্ট্রের মুম্বাইতে। সেখানকার আজাদ ময়দানে ধর্ণা সমাবেশে অংশ নেন ব্যাংক কর্মীরা। তামিলনাড়ুর চেন্নাইতে একযোগে জমায়েত প্রতিবাদ বিক্ষোভ দেখান ব্যাংক কর্মীরা। ব্যাংকের বন্ধ দরজার সামনে বিক্ষোভ দেখালেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের ব্যাংক কর্মীরা। আগ্রাত ধর্ণা জমায়েত সমাবেশে সামিল হলেন ব্যাংকের কর্মীরা। ব্যাংক ধর্মঘটে উত্তরাখণ্ডের পিথোরাগড়েও বন্ধ ছিল ব্যাংকিং পরিষেবা। সিএএ বিরোধী আন্দোলন থেকে বিরোধী শক্তির ভর কেন্দ্র। শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে রাজধানীর রাজপথ জুড়ে আজাদির স্বপ্ন দেখা।
এসবই শাহিনবাগের অপর নাম। দিল্লির হাড় কাঁপানো শীতের রাতগুলিতে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন অশক্ত বৃদ্ধা থেকে মায়ের কোলে সদ্যজাত কিংবা সন্তান সম্ভবা। দেশের গণ্ডি পেরিয়ে সেদিন শাহিনবাগের দাদিকে কুর্নিশ করেছিল গোটা বিশ্ব। বৃহস্পতিবার 2 বছরে পড়ল এই শাহিনবাগ আন্দোলন। এই উপলক্ষে প্রগতিশীল মহিলা সংগঠন দ্য ন্যাশনাল ফেডারেশন ফর উইমেন এবং দ্য কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেনের তরফে নয়াদিল্লির যন্তর মন্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে ফের একবার সিএ বিরোধী আওয়াজ উঠল। 22শে উত্তরপ্রদেশ ভোটে শাসক বিরোধী জোট গড়তে তৎপর অখিলেশ যাদব। বৃহস্পতিবার প্রগতিশীল সমাজবাদী পার্টির সভাপতি তথা কাকা শিবপাল যাদবের বাড়িতে যান ভাইপো অখিলেশ। কাকা ভাইপো মোলাকাতের পরই উত্তরপ্রদেশের রাজনীতিতে শুরু হয় জোট জল্পনা। এর কিছুক্ষণ পরে কাকার সঙ্গে নিজের ছবি টুইট করে উত্তরপ্রদেশ ভোটে জোটের কথা জানিয়ে দেন স্বয়ং অখিলেশ যাদব। টুইটে মুলায়ম পুত্র আরও জানান, আঞ্চলিক দলগুলির সঙ্গে জোটের নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে সমাজবাদী পার্টি। যদিও ভোটে আসন সমঝোতা নিয়ে এখনো কোনো দলের তরফে কিছু জানানো হয়নি। গত কয়েক মাস ধরে কাকা ভাইপো পরস্পরের প্রতি নরম মনোভাব নিয়ে রাজনৈতিক মহলে জোট জল্পনা চলছিল। বৃহস্পতিবার অখিলেশের সাইকেলে আনুষ্ঠানিকভাবে পড়ল শিবপালের চাবি। বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 1971 সালে এই দিনেই বাংলাদেশের ঢাকার রেসকোর্সে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাক বাহিনী। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ। বিজয় দিবস হিসেবে এই দিনটি উদযাপিত করে ভারত। কিন্তু বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপেক্ষিত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অভিযোগ, কংগ্রেস সাংসদ তথা ইন্দিরা গান্ধীর পৌত্র রাহুলের। দেরাদুনের এক জনসভায় তাঁর অভিযোগ, দিল্লিতে বিজয় দিবস নিয়ে অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর কোনো নামই উল্লেখ করা হয়নি। এমনকি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম রাখা হয়নি তৎকালীন প্রধানমন্ত্রীর। এই সরকার ভয় পেয়েছে বলেই এমন পদক্ষেপ, তোপ রাহুলের। কুন্নুরে দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এর দেহ নিয়ে যাওয়া হয়েছে ভোপালে। বৃহস্পতিবার বায়ুসেনার বিশেষ বিমানে কফিনবন্দি গ্রুপ ক্যাপ্টেনের দেহ নিয়ে যাওয়া হয় সেখানে। ভোপালে নিয়ে যাওয়ার আগে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কার বায়ুসেনা ঘাঁটিতে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত গ্রুপ ক্যাপ্টেনকে। বরুণ সিং এর পরিবার এবং বায়ুসেনার তরফে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। 8ই ডিসেম্বর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে জীবিত সদস্য হিসেবে উদ্ধার করা হয়। 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার মৃত্যু হয় তাঁর। বুধবার দুপুরে বায়ুসেনার তরফে টুইটে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়। এরিয়ান ইমার্জেন্সির সময় লাইন এফ অ্যাকচুয়াল কন্ট্রোল তেজস যুদ্ধবিমানকে বাঁচানোর জন্য তাকে শৌর্য চক্রে ভূষিত করা হয়েছিল। দেশে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এবার হায়দ্রাবাদে আক্রান্ত আরও 3 জন। দেশে ওমিক্রনে আক্রান্ত বেড়ে 64। রবিবার আবুধাবি ও কাতার থেকে হায়দ্রাবাদে ফেরেন 3 জন। তাদের মধ্যে 2 জন কেনিয়া ও সোমালিয়ার বাসিন্দা, 1 জন তেলেঙ্গানারই বাসিন্দা। 2 জন বিদেশের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। এছাড়াও মহারাষ্ট্রে নতুন করে ওমিক্রনে আক্রান্ত 8 জন। শুধু মোট ওমিক্রন আক্রান্ত 28 জন। ওমিক্রনের বাড়বাড়ন্তের মধ্যেই বুধবার দেশে দৈনিক আক্রান্ত প্রায় 7,000 ছুঁই। গত 24 ঘন্টায় আক্রান্ত 6,984 জন। গত 24 ঘন্টায় করোনায় মৃত 247 জন। কালীঘাটে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো। স্পেশালি বলবো 63 আর 68টা একটু দেখে নেওয়ার জন্য। বাদবাকি শান্তিপূর্ণভাবে ভোট করুন। ভোট দেওয়াটাও গণতন্ত্রের একটা উৎসব এবং স্থানীয় নির্বাচন তো করতে হয়। আমি জানি আপনাদের বারবার ভোট দিতে কষ্ট হয়, কিন্তু আপনি যদি পৌরপিতা বা পৌরমাতায় নির্বাচন না করেন তাহলে আপনার জল বা বাথরুম বা এলাকার নালা পরিষ্কার বা জল জমা। এবং আমাদের সরকার একটা ভালো কাজ করেছে অনেকগুলো ভালো কাজের মধ্যেই, যেটা হচ্ছে যত বস্তি আছে ঠিকা প্রজা তাদের সব স্বীকৃতি দিয়ে দিয়েছে। ঠিকা আইন নতুন করে সংশোধন করে তাতে কি হয়েছে, যারা বস্তিবাসী আছেন তারা নিজেরা অধিকার পেলে তার বাড়ি তৈরি করবার। আপনার যদি বস্তিতে কোনো কেউ বাড়ি করে, আপনার ঠিকা প্রজা আছে, যারা সেই বস্তিতেই থাকে তার জন্যই তাকে করতে হবে। এবং আমরাও সরকার থেকে উদ্যোগ নিয়ে বাংলার বাড়ি, আমার বাড়ি, যেটা বাংলার বাড়ি প্রজেক্টে আমরা তৈরি করে দেবো।
ফলে আপনি একটা রুম ছোট্টবেলা থেকে ওই একটাই বাথরুমে সবাইকে ব্যবহার করা, আর বস্তিতে একটাই রুম, মানুষের অনেক কষ্ট হয়। আস্তে আস্তে সংসার বেড়েছে, তারাও বড় হয়েছে। অ্যাটলিস্ট ববিদের আমি দেবাদের আমি বলবো 2টো করে রুম যাতে হয়, অ্যাটলিস্ট মিনিমাম 2টো রুম না হলে একটা পরিবার চলে না। এদিকে 1 রুম করা যাবে না, 2 রুম করতে হবে। হ্যাঁ, ওই সিস্টেমে নিয়ে গিয়ে ঠিকা এলাকাগুলো কাজ করতে উদ্বাস্তুকরণীয় যেমন আমরা স্বীকৃতি দিয়েছি, বস্তিবাসীদেরও আমরা পুরো স্বীকৃতি দিয়েছি। তাছাড়াও সাধারণ মানুষের যে কাজ, বাড়ির পারমিশন বা বাড়ি তৈরি করার পারমিশন, এসবগুলো অনলাইন হয়ে গেছে। আপনাকে আর কাউকে ধরতে হবে না আমার বাথরুমটা করতে গেলে পারমিশন দিন। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আপনি ক্লিয়ারেন্স পাবেন। আর না পেলে অনলাইনে কমপ্লেন করবেন, আমাদেরও গ্রিভান্সের সেল আছে, পাড়ায় পাড়ায় সমাধান হবে প্রতি 3 মাস পর পর। এবারেও যেমন দুয়ারে সরকার হয়েছে, পাড়ায় পাড়ায় সমাধান হয়েছে, এবারেও 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এবং 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত পাড়ায় পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার হবে। কারো কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা আপনারা সেখানে গিয়ে জানাবেন, তারা আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। আমরা 84 লক্ষ ডোজ কলকাতায় ভ্যাকসিন দিয়েছি। যারা 1 নম্বর ভ্যাকসিন পেয়ে গেছেন, 2 নম্বর নিয়ে নিয়েছেন, খুব ভালো। যারা এখনো নেননি, ভ্যাকসিনটা রাখা আছে আপনাদের জন্য। আপনারা দয়া করে, কর্পোরেশনের লোক বসছে, অফিসাররা বসছেন, ভ্যাকসিনটা নিয়ে নিন। আর মাস্ক ব্যবহার যেমন আমরা করি করব, স্যানিটাইজার যেমন ব্যবহার আমরা করি আমরা করব। মশা থেকে রক্ষা করার জন্য এলাকা পরিষ্কার রাখতে হবে। গঙ্গার ঘাটে কয়েকটা জায়গা আছে ববি, এটা পরে তোদের দেখতে হবে, সমস্ত বাইরের ময়লা এনে ওখানে ফেলে, ফলে ওইখানটায় মশা জন্মাচ্ছে। ওই জায়গাগুলো আইদার ভ্যাট টাইপের কিছু ঢাকা দেওয়া তৈরি করে দিতে হবে, কারণ আমরা দেখি যখনই কেউ কিছু জায়গা না পায় ওই গঙ্গায় গিয়ে ফেলে দেয়। গঙ্গায় নোংরা ফেলাটা বন্ধ করার প্ল্যান করতে হবে। দরকার হলে এখানে উন্নত মানের কোনো প্রজেক্ট করে ময়লাটা রিসাইকেল হয়ে চলে আসবে, অন্য কাজে লাগবে। এখন অনেক কিছু সিস্টেম বেরিয়ে গেছে। আর পাড়ায় পাড়ায় যেখানে ভ্যাট আছে, আপনারা ময়লাটা বাইরে না ফেলে শুধু ভ্যাটে ফেলবেন। তাহলে কি হবে, বাইরে গন্ধটা ছড়াবে না, শারীরিক দিক থেকে আপনারা সুস্থ এবং সবল থাকবেন। আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই, আমি একেবারেই পাড়ার মেয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে রোজই দেখা হয়, কাজেই এপার ওপার সেপার সব ইলেকশন নিয়ে আমি বলছি, আপনারা সবাই দয়া করে ভোটটা দেবেন। কলকাতায় ভোটের পার্সেন্টেজ একটু কম হয়। আমি যখন ভোটে দাঁড়ালাম সবচেয়ে বেশি মনে হয় দিয়েছিল আমায় 60%, নাকি কত হয়েছিল আমার এবারে 64%। ওই একই দিনে ভোট হলো দেখুন জঙ্গিপুরে, ওখানে 88 থেকে 90%। গ্রামে গঞ্জে ভোটের কিন্তু পার্সেন্টেজটা খুব বেশি, আর কলকাতায় কিন্তু পার্সেন্টেজটা কম হয়। ফলে জয়ের মার্জিনটা, যদিও আমি অনেক পেয়েছি আপনাদের কাছে, আপনারা অনেক দিয়েছেন, কিন্তু জয়ের মার্জিনটা, আমাকে জঙ্গিপুরের জাকির বলে, দিদি আমি 1.5 লক্ষ ভোটে জিতেছি। আমি বললাম তোমার 90% পোল হয়েছে, সেই জন্য তুমি তোমার বেশি ভোট দিয়েছে। আর আমার তো ছোট্ট কনস্টিটিউন্সি, আমার এখানে কম ভোটার, আমি 64% পেয়েছি, সেই জন্য তুমি বেশি পেয়েছো। ওটা দিয়ে তো বিচার হয় না। কিন্তু তাও কলকাতার মধ্যে ভোট দেওয়ার ব্যাপারটা যারা দেন তারা দেন, কিন্তু অনেকে আছেন ভোটের দিন আবার বেরোবো, আবার ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়ি। ভোটটা দেওয়ার খুব দরকার, এটা আপনার নাগরিক অধিকার। আর এখন আবার নতুন করে ভোটার লিস্ট তৈরি হচ্ছে। যারা এখনো ভোটার নয়, 18 বছর ছেলেমেয়েরা নতুন ভোটার হয়েছেন, 5ই জানুয়ারি পর্যন্ত কিন্তু ভোটার লিস্টের কাজ হচ্ছে। এলাকায় এলাকায় নিশ্চয়ই অফিসাররা বসছেন। আপনারা গিয়ে দয়া করে যাদের নাম নেই, যাদের নাম ভুল আছে, বা যারা নতুন ভোটার হতে চান, তারা গিয়ে ভোটার লিস্টের নামটা তুলে রাখবেন। কারণ আজকের যা দিন সময়, কখন এনপিআর, কখন এনআরসি, আর কখন আধার কার্ডের নাম করে ব্যাংক থেকে শুরু করে সব লোপাট, তার কোনো ঠিক ঠিকানা নেই।
অন্তত নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে। অনেকে জানেন তো, আমার পপুলেশন যদি 10.5 কোটি থেকে 11 কোটি হয়, 2009 সেন্সাসে অনেক দিন হয়ে গেছে এবং ওই সেন্সাসে লোক সংখ্যা 9 কোটি দেখিয়েছিল, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমার রেশন কার্ডই প্রায় 11 কোটির মতো, প্রত্যেকে আমি কি করে বিশ্বাস করব? এবং ধরুন অনেক জায়গায় অনেক বাচ্চা আছে, সেগুলোকে ধরে যদি আমার এখানে সংখ্যাটা হয় 11 কোটি, তাহলে ভোটার লিস্টের নাম যদি থাকে আমার, তাদের নাম যদি না থাকে, তাহলে তো অনেক সময় বাদ করে দেবে না। আপনি আধার কার্ড করতে গেলেও আপনার অনেকে করে কি রেশন কার্ড আছে, আমরা একটা সিস্টেম করে দিয়েছি। যেমন আমার বাড়িতে আমি হয়তো রেশন তুলি না, কিন্তু আমার রেশনটা যদি অন্য লোকের নামে না ওঠে, এটা নজরে রাখতে হবে। সেই জন্য যারা রেশন নেয় না তাদের জন্য আমরা একটা নন রেশনিং রেশন কার্ড করে দিয়েছি। মানে যারা রেশন নেয়, 10.5 কোটির মতো লোক রেশন নেয়, বিনা পয়সায় রেশন দিই। আর যারা রেশন নেন না তাদেরও কিন্তু একটা আলাদা কার্ড পাওয়া যায়। তার কারণ এই কার্ডটা আমরা দিচ্ছি এই কারণে, এটা আপনার আইডেন্টিটি, আপনার স্কুলের ঠিকানা, আপনার বাড়ির ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার চাকরি বাকরি সবই আপনার আইডেন্টিটি। কিন্তু মনে রাখবেন, নিজের একটা রেশন কার্ড, এটা কিন্তু আপনার যে কোনো কাজে লাগবে, এটা সবচেয়ে বড় আইডেন্টিটি। তাই এটা আমরা প্রত্যেকের জন্য করে দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মা কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে বলি, আগে বিজেপি আমায় খুব গালাগালি দিত আর বলতো মমতা জি ने दुर्गा पूजा नहीं करने देता है। আমি আজ গর্বের সাথে বলছি, দুর্গা পুজো আমাদের সারা বিশ্ব জয় করেছে। ইউনেস্কো আজকে দুর্গা পুজোকে, বাংলার দুর্গা পুজোকে, কলকাতার দুর্গা পুজোকে আজকে হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছে। অর্থাৎ বাংলা বিশ্ব বাংলা হয়ে গেছে। আর কলকাতার মানুষের গর্ব কেন? কলকাতার দুর্গা পুজোর পীঠস্থান। লক্ষ লক্ষ মানুষ আসে কলকাতায় দুর্গা পুজো দেখতে। আজকে গর্বের দিন আপনাদের। কাজে কলকাতার মানুষ যখন ভোট দেয়, সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে। কেন বলুন তো? কলকাতার সবার থেকে সুন্দর এই ওয়ার্ডটা আমার মনে আছে। পিয়ানিউজ টয়লেটই বলুন হরিশ পার্কের সামনে, এই কালী মন্দিরের গেটই বলুন, ট্রাফিক স্ট্যান্ডে গানই বলুন, হরিশ পার্কের ওই চারপাশ ঘিরে সবুজায়নই বলুন, এগুলো কিন্তু আমি করেছিলাম আমি যখন এমপি ছিলাম। এই কাজগুলো আমি আমার পুরো কনস্টিটুয়েন্সিতে করেছিলাম। আগে মেয়েদের বাথরুমে যেতে গেলে, ওয়াশরুমে যেতে গেলে একটা সিনেমা হল খুঁজতে হতো। আজকে কিন্তু তা নয়। আজকে সারা কলকাতায়, আজকে স্কুলে বসার সামনেও অনেক জায়গায় জায়গা হয়েছে, দেখে সবাই শিক্ষা নিচ্ছে। আজকে ট্রাফিক স্ট্যান্ডে গান বাজে, ভালো আলো দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, রাস্তা দেওয়া হয়েছে। যেটুকু বাকি আছে আগামী দিন হয়ে যাবে। আর আপনারা এই অঞ্চলের মানুষ জেনে রাখুন, জেলের ওপারটা, জেলটা আমাদের বারুইপুরে আমি করে দিয়েছি। জেলটা প্রায় আমাদের বারুইপুরে শিফট হয়ে গেছে অলরেডি, আলিপুর জেল। একটা হেরিটেজ থাকবে, বাদ বাকি সব জায়গাগুলো নিয়ে আমরা একটা গ্রিন অ্যান্ড ক্লিন সিটি ওখানেও তৈরি করছি। গঙ্গাটা সুন্দর করে সাজানো হবে। আর এই অঞ্চলে আমি বলেছি, যদি হবে কিনা সম্ভব, জায়গার অভাবে নাও হতে পারে, কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে 300 কোটি টাকা দিয়ে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কালীঘাটে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি তুমি এগিয়ে চলো, সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ওদের মুখের চুনকালি পড়া উচিত যারা বলতেন মমতাদি দুর্গাপুজো করতে দেন না। কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। দুর্গাপুজো সারা দেশে বন্দিত হয়েছে।
ममता जी तो दुर्गा पूजा करने नहीं देता है। आज तो ওদের মুখে চুনকানি পড়া উচিত। তার কারণ বাংলা দুর্গা পুজো মনে রাখবেন আজকে ইউনেস্কোর হেরিটেজ পেয়েছে। আজকে বাংলার দুর্গা পুজো সারা পৃথিবীতে বন্দিত হয়েছে। সারা পৃথিবীতে আমার এর থেকে বেশি বড় আর কিছু নেই। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। পুরভোট শেষ লগ্নে জোর কদমে চলছে প্রচার। আমরা এই মুহূর্তে ২৬ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তাপস প্রামাণিকের প্রচারের দিকে নজর রাখবো। তিনি দফায় দফায় প্রচার সারছেন, সকাল থেকে বেরিয়ে পড়েছেন, জনসংযোগ করছেন। সেখানকার ছবিটা জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধির। তবে যে খবরের দিকে নজর রেখেছি, সিপিএম প্রার্থী তাপস প্রামাণিক তিনি প্রচার সারছেন, শেষ বেলাতেও চলছে তার প্রচার। একেবারে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা। 19 তারিখ অর্থাৎ রবিবার পুরসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে প্রচার সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের। তবে এই মুহূর্তে 26 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তাপস প্রামাণিক তার প্রচার দেখতে পাচ্ছেন। একেবারে ঘনবসতিপূর্ণ এবং রামদুলাল সরকার স্ট্রিট তার সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পুরো পরিষেবার হাল ফেরানোর প্রতিশ্রুতি যেরকম থাকছে, তার পাশাপাশি এবারের বামফ্রন্টের ইস্তাহারে আমরা দেখেছি বেশ কিছু অভিনব এক একটা ক্যাচলাইন নিয়ে আসা হয়েছে। বহু তরুণ ছেলে মেয়েকে প্রার্থী করা হয়েছে। সেটা কি কোথাও গিয়ে একটা মানুষের কাছে একটা অন্য মেসেজ পৌঁছানো? না, এটা আমাদের বামফ্রন্ট বা আমাদের পার্টি সিপিআইএমের একটা ধারাবাহিক প্রক্রিয়া। নতুন প্রজন্মকে ধীরে ধীরে রাজনীতির আঙিনায় তুলে আনা একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ার সঙ্গেই সামঞ্জস্য রেখে এবারে কলকাতা পৌরসভা নির্বাচনে আমাদের বিভিন্ন ওয়ার্ডে তরুণ প্রজন্মের প্রার্থী দেওয়া হয়েছে। এবং এই তরুণ প্রজন্মের প্রার্থীরা যদি আপনারা দেখে থাকেন, এই 2 বছরের অতিমারি পরিস্থিতিতে মানুষের কাছে কিভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, যেখানে সমস্ত যারা পৌর প্রতিনিধি রয়েছেন, বিধায়করা রয়েছেন, তারা ঘরের ভেতর ঢুকেছিলেন এই অতিমারি পরিস্থিতিতে। কিন্তু রেড ভলেন্টিয়ার হিসাবে বামপন্থী ছেলেমেয়েরা যেভাবে মানুষের দরজায় পৌঁছে গেছে, মানুষের জন্য কাজ করেছে, হাসপাতালে পৌঁছে দেওয়া, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, প্রান্তিক মানুষের মুখে খাবার তুলে দেওয়া, শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার, এই যে কাজগুলো করেছে, এই কাজগুলো মানুষের মধ্যে ধারাবাহিকভাবে হয়েছে। সেরা দশ এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।